ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 244, 245 এবং 246 পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো দেখব। 244 পৃষ্ঠার মধ্যে দুইটা কাজ আছে, একটা একক কাজ এবং এখানে আরেকটা কাজ। এই ঘরের মধ্যে বলা হয়েছে তথ্যগুলো তোমার বাসা আর স্কুল থেকে সংগ্রহ করতে পারবে। নির্দিষ্ট ফাঁকা ঘরে সংগৃহীত তথ্য বসাও এবং সঠিক তথ্যের প্রকারে টিক চিহ্ন দাও। এখানে 12টা দেওয়া আছে প্রশ্ন। এইগুলো হলো প্রশ্ন। এখানে ওই তথ্যটা অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা লিখতে বলা হয়েছে এবং এই জায়গার মধ্যে এই যে তথ্যটা, ওই তথ্যটার যে উত্তর, এই প্রশ্নের যে উত্তর, সেই উত্তরগুলো এই তিনটা ক্যাটাগরির মধ্যে কোনটায় পড়ে, গুণগত, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, সেই ঘরে আমাদেরকে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তো প্রথমেই চলো আমরা জেনে নেই গুণগত তথ্যের প্রকার জিনিসটা কি। এটা হলো কোনো কিছুর একটা নাম বা কোনো কিছুর একটা গুণ জাতীয় কিছু বুঝাইব, যেটা একটা মানুষের, নির্দিষ্ট একটা মানুষের থাকে বা নির্দিষ্ট একটা কোনো কিছুর থাকে। এরপর এই যে বিচ্ছিন্ন জিনিসটা, এর মানে হলো যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, এই জাতীয় কোনো একটা তথ্য। আর অবিচ্ছিন্ন যে তথ্যটা, এটা যে কোনো সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। তাহলে আমরা চলো এটার উত্তরটা আমরা দেখে নেই। প্রথম ঘর, তোমার নাম, যার যার নাম এখানে দিবা এবং এই যে নাম, এটা তথ্যের প্রকারের ঘরের গুণগত পর্যায়ে পড়ে। কারণ একটা নাম, আমার নাম শুধু আমার, তোমার নাম শুধু তোমার, যেহেতু এইটা তোমার গুণ, আমার নামটা আমার গুণ এবং অন্যজনের নামটা অন্যজনের গুণ, তাই এটা গুণগত। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হলো তোমার বয়স 12 বছর। এই যে বয়সটা, এই বয়সটা সময়ের সাথে সাথে বাড়ে, যেহেতু বাড়ে অর্থাৎ পরিবর্তন হয়, তাই এটা হবে অবিচ্ছিন্ন। যদি পরিবর্তন না হতো তাহলে হইতো বিচ্ছিন্ন। এরপর 3 নম্বরটা, কোন শ্রেণীতে পড়ো? এটা সপ্তম শ্রেণীতে পড়ি, এটা আমার একটা গুণ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। এর পরবর্তীতে তোমার স্কুলের প্রতিষ্ঠার সাল কত? 1910 সাল। এই যে 1910 সাল, এটা একটা বিচ্ছিন্ন তথ্য। বিচ্ছিন্ন কেন? কারণ এটা কখনো পরিবর্তন হবে না। এই স্কুল 1910 সালে হয়েছে মানে 1910ই, এটার আগেও যাবে না, পরেও যাবে না, এই কারণে এটা বিচ্ছিন্ন একটা তথ্য। এরপর তোমার উচ্চতা কত? 158 সেন্টিমিটার। উচ্চতা এটা সময়ের সাথে সাথে বাড়ে বা কমে। যেমন ছোট থেকে, এখন তোমার বয়স সপ্তম শ্রেণী থেকে যত উপরে উঠবা, বয়স বাড়বে এবং উচ্চতাও সেটা বাড়বে এবং একটা সময় বৃদ্ধ হওয়ার সময় উচ্চতাটা আবার আস্তে আস্তে কমবে। এই কারণে এটা একটা অবিচ্ছিন্ন তথ্য যেটা পরিবর্তন হয়। এরপর 9 নম্বর প্রশ্নটা হলো তোমার পরিবারে সদস্যের সংখ্যা কত? 4। এই 4 সদস্যের সংখ্যাটা এটা অপরিবর্তনীয়, 4 জন মানে 4 জনই, এই কারণে এটা হলো একটা বিচ্ছিন্ন তথ্য। 10 নম্বর হলো তোমার বাসায় গত মাসের বিদ্যুতের বিল 380 টাকা। এটাও একটা বিচ্ছিন্ন তথ্য, 380 টাকা আসছে গত মাসের বিল, এটা পরিবর্তন হয় না। এরপর গত মাসে কত কেজি চাল কেনা হয়েছে? 35 কেজি চাল কেনা হয়েছে। এটা একটা অবিচ্ছিন্ন তথ্য, কারণ এই 35 কেজি চালটা কম বেশি হতে পারে, অর্থাৎ পরিবর্তন হতে পারে এই নির্দিষ্ট কেজি থেকে। এরপরে 12 নম্বর প্রশ্নটা হলো তোমার ঘরে বইয়ের সংখ্যা 24। এই 24টা হলো বিচ্ছিন্ন, কারণ এটা 24 থাকবে, এটার পরিবর্তন হবে না এই কারণে। এরপরে আরও একটা প্রশ্ন যেটা একক কাজে দেয়া আছে, সেটা হলো কাজটিতে, অর্থাৎ উপরে এই যে কাজটা করলা, এই কাজটা করার সময় তথ্য সংগ্রহ করে নিশ্চয়ই মজা পেয়েছ। এবারে আরেকটু কাজ বাকি, কী উপায়ে তথ্যগুলো সংগ্রহ করেছ সেগুলো জানা দরকার। নিচের ছকে তথ্য সংগ্রহের কিছু উপায় বলে দেওয়া আছে। কোন কোন উপায় তুমি ব্যবহার করেছ তার ডান পাশে ফাঁকা ঘরে টিকচিহ্ন দাও। এগুলো ছাড়াও অন্য কোন উপায় ব্যবহার করলে বাকি ফাঁকা ঘরে লেখো। আচ্ছা, এখানে 8টা ঘর দেয়া আছে, 6টা তারা করে দিছে এবং কোনটা ব্যবহার করেছ বা করনি সেটা এখানে টিক চিহ্ন দিতে হবে যদি করে থাকো, আর না হলে খালি রাখবে। যদি এগুলো ছাড়াও তুমি অন্য কোনো কিছু ব্যবহার কইরা থাকো তাহলে এই ঘরে সেটা লিখতে হবে। এর অ্যান্সারটা প্রথম ঘরে পর্যবেক্ষণ করে। তথ্য সংগ্রহের উপায়টা হলো পর্যবেক্ষণ করে। প্রথম প্রশ্ন, প্রথম ডাটাটা এটা আমরা ব্যবহার করেছি, তাই টিক চিহ্ন দিব। এরপর দ্বিতীয় পরীক্ষা করে, 11 আমরা টিক চিহ্ন দিব, কারণ আমরা তথ্য সংগ্রহের সময় পরীক্ষা করেছি, পর্যবেক্ষণও করেছি। এরপর 3 নাম্বার
কোনো ফাইল বা ডেটাবেস থেকে, এটাও আমরা টিক চিহ্ন দেব, যে কোনো একটা ফাইল থেকে বা কোনো একটা তথ্যের উৎস থেকে, ডেটাবেস থেকে এটা আমরা নিয়েছি তথ্যগুলো। এরপর ইন্টারনেট থেকে, আমরা ইন্টারনেটেরও সহযোগিতা নিয়েছি, এই কারণে এই ঘরেও টিক চিহ্ন দিব। এরপর কোনো ব্যক্তিকে প্রশ্ন করে, আমরা তো আমাদের সহপাঠীদেরকে প্রশ্ন করে এই তথ্যগুলো নিছি, তাই আমরা এই ঘরেও টিক চিহ্ন দিব। এরপর পত্রিকা বা খবরের কাগজ থেকে, না আমরা পত্রিকার ব্যবহার করিনি। এরপর 7 নাম্বার পরিমাপ করে, এটাও আমরা টিক চিহ্ন দেব, কারণ আমরা পরিমাপ করেছি। এরপর 8 নাম্বার গণনা করে, এটাও আমরা টিক চিহ্ন দেব। এখানে 7 আর 8 এই দুইটা আমরা ওই উপরেরগুলো ছাড়াও আমরা নিজেরা লিখেছি পরিমাপ করে এবং গণনা করে। এরপরে 245 পৃষ্ঠার মধ্যে যদি আমরা যাই একটু, এখানে একটা দলগত কাজ আছে। এই কাজটার মধ্যে বলা হয়েছে শিক্ষকের সাহায্য নিয়ে সম্পূর্ণ ক্লাসটিকে 5টা দলে ভাগ করতে হবে। এরপর প্রতিটি দল একটি প্রকল্প নিয়ে কাজ করবে। প্রকল্পগুলো হলো 1 নাম্বার সহপাঠীদের প্রিয় রং, দ্বিতীয় হলো সহপাঠীদের প্রিয় খাবার, তৃতীয় সহপাঠীদের উচ্চতা, চতুর্থ 1 মাসের জন্য ক্লাসের প্রতিদিনের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং সর্বশেষ 5 নাম্বার সহপাঠীদের পরিবারের সদস্য সংখ্যা। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, তুমি কোন প্রকল্পের অংশ হচ্ছ, তা ফাঁকা ঘরে লিখো। এরপর তোমার দলে সদস্য সংখ্যা কতজন, তা ফাঁকা ঘরে লেখো। এরপর উপাত্ত সংগ্রহের পরিকল্পনা, এই ঘরে বিভিন্ন আমরা প্রস্তাবনায় লিখব। তাহলে প্রথম যেই জিনিসটা সেটা হলো শিক্ষক তোমাদেরকে দলে ধরে একটা ভাগ কইরা দিছে। এরপরে দ্বিতীয় যেই কাজটা সেটা হলো তুমি কোন প্রকল্পের অংশ হচ্ছ, তা ফাঁকা ঘরে লেখো। এখন এর অ্যান্সারটা আমরা দেখি। ধরে নেই আমরা সহপাঠীদের প্রিয় রং, এই ঘরটা আমরা পাবো, আমাদের স্কুলে স্যার আমাদেরকে দিবে। তো এখানে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা লিখে নিলাম সহপাঠীদের প্রিয় রং, অর্থাৎ যেটার আন্ডারে আমরা পড়ছি। এরপর তৃতীয় যেই আরেকটা কোয়েশ্চেন করছে, আমাদের দলের সদস্য সংখ্যা কতজন, তো আমাদের দলের সদস্য সংখ্যা হলো 5 জন, এটা আমরা লিখে নিলাম। তোমাদের দলে যদি বেশি বা কম থাকে স্যারে দেয়, তোমরা ওইটাই লিখবে। এরপরে যে প্রশ্নগুলো করা হয়েছে বা বিষয়গুলো দেওয়া হয়েছে, সেখানে প্রথমটা হলো উপাত্তের উৎস। এখানে আমরা প্রস্তাবনার ঘরে লিখব শ্রেণীকক্ষ, যেহেতু আমরা এই যেই তথ্যগুলো নিয়ে কাজ করছি বা করব, এগুলো শ্রেণীকক্ষে বা আমাদের সহপাঠীদের নিয়ে। এরপর দ্বিতীয় হলো উৎস নির্বাচনের যুক্তি। এক্ষেত্রে আমরা লিখব শ্রেণীকক্ষে সর্বাধিক সহপাঠীরা একত্রে উপস্থিত আছে, এই কারণে আমরা শ্রেণীকক্ষ বেছে নিয়েছি। কারণ আমরা একটা বিভিন্ন বিষয় নিয়ে তথ্য নিতে গেলে অনেক মানুষের থেকে মত নিতে হয়, যেটা যদি আমরা বাইরে থেকে করি তাহলে অনেকের কাছে যেতে হবে, এটা আমাদের টাইম ওয়েস্ট হবে। যার জন্য আমরা শ্রেণীকক্ষে করেছি, যেহেতু এখানে আমাদের 50 জন 60 জন বা তারও বেশি শিক্ষার্থী একই সাথে থাকে। এরপর তৃতীয় ঘরে উপাত্ত সংগ্রহের মাধ্যম, এটা কি, এটা হলো সাক্ষাৎকার গ্রহণ, অর্থাৎ তার সাথে সাক্ষাৎ করে মুখোমুখি কথা বলে। মাধ্যম বা নির্বাচনের যুক্তি, সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রত্যেকের প্রিয় রং সম্পর্কে জানা যায়। 5 নাম্বার উপাত্তের ধরনটা কি, উপাত্তের ধরনটা হলো গুণগত। এরপর 6 নাম্বারে উপাত্তের ধরন নির্ধারণের যুক্তি, প্রিয় রং বা খাবার হলো বর্ণনামূলক, যা সংখ্যায় প্রকাশ করা যায় না, এই কারণে হলো এটা গুণগত জিনিস। গুণগত বিষয়টা কি, গুণগত হলো যেই জিনিসটা সংখ্যা দিয়ে গণনা করা যায় না, কোনো একটা ব্যক্তির নির্দিষ্ট কোনো কিছু থাকে, যেটা যে এখানে যেহেতু এই রং, প্রিয় রং যেটা, সেটাকে গণনা দিয়ে সংখ্যা দিয়ে গণনা করা যায় না, প্লাস হলো এটা এক একজনের এক এক রকম ইচ্ছা অনুযায়ী সে পছন্দ করে রং, তাই এটা হলো আমাদের গুণগত। 7 নাম্বার উপাত্ত সংগ্রহের তারিখ, তোমরা যে কোনো একটা নির্দিষ্ট তারিখ তোমরা এখানে দিয়ে নিবে, তোমাদের ওই তারিখটা যেই তারিখে কাজটা হয়। এরপর উপাত্ত শ্রেণীবদ্ধকরণের তারিখ, এর পরবর্তী দিনটা দিয়ে দিবে, এবং উপাত্ত প্রক্রিয়াকরণের তারিখ তারপরের দিনটা দিয়ে দিবে। আর যদি তোমরা সবগুলো কাজ একই সাথে বসে করে ফেলো তাহলে একই তারিখ দিতে পারো স্যারে যদি বলে। এরপর 10 নম্বরে প্রক্রিয়াকৃত উপাত্ত উপস্থাপনের ধরন, এটা হলো পাই চিত্র। আমরা পাই চিত্র দিয়ে ওই তথ্যটাকে উপস্থাপন করব পরবর্তীতে। এরপর 11 উপস্থাপনের ধরন পছন্দ করার কারণ কি, কারণ হলো তথ্যটা গুণগত, আর গুণগত তথ্যগুলোকে পাই চিত্র দিয়ে প্রকাশ করতে হয়।
এরপর 12 হলো চূড়ান্ত প্রতিবেদন জমাদানের তারিখ। এটা হলো তোমরা নির্দিষ্ট একটা স্যারে যেই তারিখ বলে ওই তারিখটা তোমরা দিবা স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করে। এরপর এরপরে আরও একটা প্রশ্ন আছে 246 পৃষ্ঠার মধ্যে। এখানে বলছে তথ্য সংগ্রহের উপকরণ তৈরি করো, তথ্য সংগ্রহ করো। নিচের দুটি থেকে একটি প্রযোজ্য পদ্ধতি ব্যবহার করে সংগৃহীত উপাত্তগুলো গণসংখ্যা নিবেশন সারণীবদ্ধ করো। এখানে আমাদেরকে তথ্যগুলোকে গণসংখ্যা নিবেশন সারণীতে প্রকাশ করতে হবে। প্রথমে আমরা লিখে নেই যেই রঙগুলো যে আমাদের শিক্ষার্থীরা পছন্দ করছে সহপাঠীরা, সেগুলা প্রিয় রঙের তথ্য সংগ্রহ করা হলো। এগুলো কালো, তারপরে একজন পছন্দ করছে লাল, তারপরে জন পছন্দ করছে হলুদ, তারপরও হলুদ, তারপর গোলাপি, এরকমভাবে কালো, গোলাপি, সবুজ, লাল, এরপর নীল, সবুজ, এরকমভাবে এক একজন এক একটা মত দিছে। আমরা একের পর এক এক সহপাঠীকে জিজ্ঞাসা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তারা এক একজন এক একটা বলছে, ওই অনুযায়ী আমরা আগে তথ্যটা এইখানে সংগ্রহ করলাম 2 নম্বরে। এরপর 3 নম্বর যে এখানে প্রশ্নটা করা হয়েছিল 246 পৃষ্ঠায়, দুইটা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার কইরা সেটাকে আমরা সারণীবদ্ধ করব। তো আমরা এখানে সারণীবদ্ধ করলাম, যেহেতু এটি গুণবাচক উপাত্ত তাই সরাসরি টেলি চিহ্ন ব্যবহার কইরা সারণীবদ্ধ করব। গুণবাচক উপাত্তের ক্ষেত্রে আমরা টেলি চিহ্ন ব্যবহার করি, একটা হলো শ্রেণী সংখ্যা নির্ণয় করে আর একটা টেলি চিহ্ন ব্যবহার করে। তোমরা টেলি চিহ্নটাকে বেছে নিলাম। প্রিয় রং, এই ঘরে প্রিয় রং লিখতে পারো অথবা শ্রেণী ব্যক্তি এই জিনিসটাও লিখতে পারো। যেহেতু এখানে শ্রেণী ব্যক্তি লেখা যাবে না, কারণ হলো এখানে সংখ্যা নেই, তো প্রিয় রঙই লিখতে হবে। প্রিয় রঙের ঘরে আমরা যেই রঙগুলো আছে প্রতিটা রঙকে এখানে লিখব। এখানে মূলত রং আছে 6টা: কালো, লাল, নীল, হলুদ, গোলাপি এবং সবুজ। এইবার উপরে যেই তথ্যগুলো পাইছি, যেই প্রথম তথ্য যেটা কালো, তো আমরা কালোর ঘরে একটা টেলি চিহ্ন একটা দাড়ি টানবো। পরেরটা হলো কালো, আবার তারপরে আবার আরেকটা দাড়ি টানবো। এরপরে বলছে লাল, তারপরে আমরা যাব লালের ঘরে, এখানে লালের ঘরে টানবো। এরপর আবার সেইটা সেই ঘরে টানবো। টানতে টানতে যদি 4টার পর 5টা চলে আসে তাহলে আমরা মাঝখান দিয়ে একটা ভাঙা আড়াআড়ি চিহ্ন দিব। এরপর থেকে আরও যদি হয় তাহলে আরেকটা করে এইভাবে চিহ্ন দিতে থাকবো। এরপর আমরা দেখব শিক্ষার্থীর মোট সংখ্যা কোন ঘরে কতটা হয়েছে। কালো পছন্দ করে 7 জন, লাল করে 4 জন, নীল করে 5 জন, হলুদ করে 5 জন, গোলাপি 6 জন, সবুজ করে 3 জন। এই মোট 30 জন আমাদের শিক্ষার্থী থেকে তথ্য নিছিলাম। তারা এক একজন এক একটা এরকমভাবে পছন্দ করে এই সংখ্যা অনুযায়ী। এরপর 4 নং প্রশ্নের যে উত্তর, অর্থাৎ এইটা, এখানে বলছে নিচের 3টি পদ্ধতির মাঝে প্রযোজ্য পদ্ধতিটি ব্যবহার করে তোমার গণসংখ্যা নিবেশনের লেখচিত্র উপস্থাপন করো। এখানে রেখাচিত্র, আয়তলেখ এবং পাইচিত্র 3টা উদাহরণ দেওয়া আছে, যেটা আমাদেরটার সাথে মিলে। যেহেতু এটা একটা গুণগত তথ্যের সমাহার, সেই জন্য আমরা পাইচিত্র বেছে নিব, কারণ পাইচিত্র ছাড়া অন্যগুলা এই ক্ষেত্রে কার্যকর হবে না। তো এখানে আমরা পাইচিত্র লিখে নিলাম। তারপর যেইটা যত বেশি হয়েছে, যেহেতু কালোটা হয়েছে সব থেকে বেশি, তো সেটাকে আমরা এখানে বের করে 23% দিয়ে দিলাম কালো। এর পরবর্তীতে লাল যতজন পছন্দ করছে সেটার উপর ভিত্তি করে আমরা পেলাম 13 জন লাল পছন্দ করে। এরপর 13% 100%-এর মধ্যে। তারপর 17% নীল, তারপরে 17% হলুদ, 20% গোলাপি, 10% সবুজ, এরকমভাবে তারা পছন্দ করে। তোমরা এটা খাতার মধ্যে এঁকে নিবে। এর পরবর্তীতে আমাদের এখানে আরও একটা প্রতিবেদনের কথা বলা হয়েছে নিচে। কি উপায়ে উপাত্ত প্রক্রিয়াকরণ করেছ, প্রক্রিয়াকরণের প্রতিটি ধাপ দেখাও। এরপর প্রক্রিয়াকৃত উপাত্তের লেখচিত্র উপস্থাপন করো, যে ধরনের লেখচিত্র বেছে নিয়েছো তার কারণ কি। এগুলো হলো অন্যান্য আরও যেই 4টা প্রশ্ন আছে ওইগুলোর ক্ষেত্রে। এরপর প্রক্রিয়াকৃত তথ্য হতে তোমরা কি সিদ্ধান্ত নিলে লেখো। তো আমরা প্রক্রিয়াকৃত তথ্য হতে যেই সকল সিদ্ধান্ত নিলাম সেগুলো একটু দেখে নিই। ক, আমার প্রকল্পটির উদ্দেশ্য সহপাঠীদের প্রিয় রং সম্পর্কে ধারণা লাভ। দ্বিতীয়টা হলো প্রকল্পটির জন্য শিক্ষার্থীদের প্রিয় রঙের নাম সংগ্রহ করা প্রয়োজন। তৃতীয়টি সাক্ষাৎকারের গ্রহণের মাধ্যমে শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের প্রিয় রঙের নাম সংগ্রহ করা হয়েছে। যেহেতু শ্রেণীকক্ষে সকল উপস্থিত শিক্ষার্থী পাওয়া যায়, তাই
তাদের থেকে সহজে তথ্য সংগ্রহ করা যায়। এরপর সরাসরি টেলিচিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে উপাত্তটি প্রক্রিয়াকরণ করা হয়েছে। এরপর পাইচিত্রের মাধ্যমে উপাত্তটি উপস্থাপন করা হয়েছে, কারণ উপাত্তটি গুণবাচক। সর্বশেষ, শ্রেণীর সবচেয়ে বেশি অর্থাৎ 23.33% শিক্ষার্থীদের প্রিয় রং কালো এবং সবচেয়ে কম অর্থাৎ 10% শিক্ষার্থীদের প্রিয় রং হলো সবুজ, যেটা আমরা এইখানে পাইচিত্রের মধ্যে দেখছিলাম, যে এখানে 23% বা 23.33% ছিল মূলত, এটাকে আমরা 23% ধরে নিলাম। 23% সর্বোচ্চ কালো পছন্দ করে এবং সর্বনিম্ন 10% সবুজ পছন্দ করে।